কালের কপোতলে শুভ্র সমুজ্জ্বল এই তাজমহল। যমুনার তীরে একটা জীবন্ত কবিতার মতো দাঁড়িয়ে তাজমহল। শুধু ভারত নয়, এ বিশ্বের এক বিস্ময়। তাজমহলে সেই শ্বেতশুভ্র মার্বেলেও এবার রাজনীতির কালো ছোপ। ইতিহাস না বোঝা কিছু নেতা এবার দেশের ইতিহাস বদলাতে উঠে পড়ে লেগেছেন। তাজমহল থেকে টিপু সুলতান, সবেতেই তাদের নতুন নতুন থিওরি। বিজেপি বিধায়ক সঙ্গীত সোম বলছেন তাজমহল দেশের কলঙ্ক। বিজেপি সাংসদ বিনয় কাটিয়ার বলছেন ওটা আসলে শিব মন্দির। আর মুখ্যমন্ত্রী হওয়ার পর আজ প্রথমবার আগ্রায় গিয়ে এসব বিতর্ক পাশ কাটালেন যোগী আদিত্যনাথ। বিনয় সঙ্গীতের মতো নেতাদের নিয়ে একটা শব্দও বললেন না। বিরোধীরা বলছেন হবে নাই বা কেন। যোগী আদিত্যনাথ নিজেও তো তাজ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কিত মন্তব্য করেছেন। এরই মধ্যে ফতেপুর সিক্রিতে বিদেশি নাগরিকদের নিগ্রহে ফের প্রশ্নে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের নিরাপত্তা। আমরা আজ আলোচনা শুরুতেই আপনাদের দেখাবো তাজমহল নিয়ে দেশের রাজনীতিতে বিতর্কের ঝড়। তিনি এলেন, প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে তাজমহল ঘুরে দেখলেন। শাহজাহানের প্রেমের সৌধের আশেপাশে ঝাড়ু চালালেন। কিন্তু গত কয়েকদিন ধরে এই তাজমহল নিয়ে বিজেপি নেতাদের একাংশ যে বিতর্কিত মন্তব্য করেছেন তা নিয়ে কিছুই বললেন না। পৃথিবীর 7টি আশ্চর্যের মধ্যে একটি তাজমহল, ইউনেস্কোর হেরিটেজ সাইট। অথচ আমাদের গর্বের এই প্রতীকী মুজফ্ফরনগর দাঙ্গায় অভিযুক্ত বিজেপি বিধায়ক সঙ্গীত সোমের চোখে ভারতের কলঙ্ক। ताजमहल बनाने वाले ने उत्तर प्रदेश और हिंदुस्तान से सभी हिंदुओं का सर्वनाश करने का काम किया था। ऐसे लोगों का अगर आज भी इतिहास में नाम होगा तो ये दुर्भाग्य की बात है और मैं गारंटी के साथ आपसे कहता हूं कि इतिहास बदला जाएगा। কিন্তু বৃহস্পতিবার তাজের শহরে দাঁড়িয়ে যোগী আদিত্যনাথ একবারও বললেন না তার দলের বিধায়ক তাজমহল সম্পর্কে যা বলেছেন তা লজ্জার। বিজেপি সাংসদ বিনয় কাটিয়ার তাজমহলের নাম বদলে দেওয়ার পরামর্শ দিয়েছেন। ताजमहल है जिसको संगीत सोम ने बोला है, वो हिंदू मंदिर है। वो वहाँ पर देवी देवताओं का सारे चिन्ह हैं। কিন্তু বৃহস্পতিবার তাজমহলের সামনে দাঁড়িয়ে যোগী আদিত্যনাথ একবারও বললেন না তার দলের সাংসদ তাজমহলের নাম বদল সম্পর্কে যা বলেছেন তা অবাস্তব। বিতর্ক থেকে দূরে থেকেই যোগী কৌশলে বললেন তাজমহলকে রক্ষা করতে হবে। हम इस तह में न जाएं कि ताज क्यों बना, कब बना, कैसे बना। महत्वपूर्ण ये है ताजमहल का निर्माण भारत के मजदूर और किसानों की खून और पसीने की कमाई से बना है। भारत की वास्तु का एक अनमोल रत्न जिसने दुनिया को दिया है। কটাক্ষী সুরে বিরোধীরা বলছেন যোগী বিজেপি বিধায়ক কিংবা সাংসদের নিন্দা করবেন কি করে, কারণ অতীতে তিনিও তো তাজমহল সম্পর্কে কম বিতর্কিত মন্তব্য করেননি। কখনো নাম বদলের কথা বলেছেন যোগী। ताजमहल का भी नाम बदलवा देंगे, सबका नाम बदलेंगे। क्या होगा जी ताजमहल का नाम? वो तो आप तय करेंगे। नहीं, मैं क्यों, आप बदलवाना चाहते हैं, मैं कौन होता हूं जी? आप जो तय करेंगे हम तय कर देंगे। नहीं, पर आपने मतलब आप क्या कह रहे हैं कि ताजमहल बदलवाना चाहते हैं नाम पर, नाम नहीं सोचा योगी आदित्यनाथ? मैंने कहा ना समय आने दीजिए, हर चीज का इंतजार करिए। सारी चीजों में एक बार बोल दूंगा तो फिर अगली बार का कौन सा मसाला मिलेगा आपको। কখনো যোগী দাবি করেছেন তাজমহলের রেপ্লিকা উপহার হিসেবে দেওয়া বন্ধ করে দেওয়া উচিত। विदेशी राष्ट्राध्यक्ष भारत आता था तो यहाँ पर जब हम उसे कोई गिफ्ट देते थे आगरा का ताजमहल होता था, लेकिन पहली बार हुआ है कोई बाहर का राष्ट्राध्यक्ष भारत में आता है तो उन्हें गिफ्ट में कुछ दिया जाता है तो श्रीमद् भगवद गीता पुस्तक भेंट की जाती है। মুখ্যমন্ত্রী হওয়ার পর এহেন যোগী যখন তাজমহলে এসে ঝাড়ু হাতে মোদী স্বচ্ছ ভারত অভিযানের প্রচার করছেন তখন বিরোধীদের গলায় কটাক্ষের সুর। देखो समय कैसा बदलता है। जो लोग ताजमहल को देखते ही जाने क्या क्या कहने लगते थे, ताजमहल को अपनी संस्कृति का हिस्सा नहीं मानते थे, लेकिन देखो भगवान राम ने क्या कर दिखाया कि आज वेस्ट गेट पर ही स्वच्छता का अभियान चलाना पड़ गया। ताजमहल के वेस्ट गेट पर चीफ मिनिस्टर के और उनके कैबिनेट के लोग और उनकी पार्टी के लोग इस तरह की सोच रखते हैं तो चीफ मिनिस्टर बजाय ताजमहल जाके झाड़ू देने के इनके दिमाग की झाड़ू दें। যোগী তাজ সফরের পর রাহুল গান্ধী আক্ষেপের সুরে বলছেন এটা দুর্ভাগ্য যে একবিংশ শতকে এসে এখন এই নিয়ে আলোচনা করতে হচ্ছে যে তাজমহল কি বানিয়েছিলেন। People once
looked up to us for our values and leadership. Today they laugh as we are busy debating whether one of the 7 wonders of the world, the Taj Mahal, was actually built by Indians. পর্যবেক্ষকরা বলছেন যোগী তাজও ঘুরলেন, আবার দলের কট্টরপন্থী নেতাদের চটালেনও না। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাজমহল সফরে এলেন, ঘুরে দেখলেন এবং চলে গেলেন। তবে একবারও তিনি যেটা সঙ্গীত সোম বলেছিলেন তার নিন্দা করলেন না, বা বিনয় কাটিয়ার যে তেজমহল বলছেন সেটার খণ্ডন করলেন না। কারণ বেদ পান্ডের সঙ্গে বিজেন্দ্র সিং, এপি আনন্দ, আগ্রা। পঙ্কজদাকে দিয়ে শুরু করব। পঙ্কজদা, আপনি অধ্যাপক মানুষ, তো ফ্যাক্ট ইজ যে ইতিহাসের একেবারে আস্তাপুর থেকে নিজেদের সুবিধে মতো একটা তত্ত্ব তুলে রাজনীতি চলছে। আমরা 6-এর দশকে যদি যাই, 1960s, রমেশচন্দ্র মজুমদার ভারতীয় স্বাধীনতার ইতিহাস যিনি কার্যত লিখেছেন, তিনি এক আমলা পিএনওক, যেটা এখনও সব থেকে বড় থিওরি আপনাদের কাছে, সেই তত্ত্ব শুনে হেসে উড়িয়ে দিয়েছিলেন। ইরফান হাবিব পিএনওকে ডেকে বলেছিলেন যে মশাই, আপনি ইতিহাস পড়ান ক্লাসে, দয়া করে একাডেমিক সেমিনারে এইসব বক্তব্য রাখবেন না। এই তো হচ্ছে হাস্যকর তত্ত্বটা, হচ্ছে থিওরি। কোন পিএনওক? যে পিএনওক মনে করতেন যে ওয়েস্টমিনিস্টার অ্যাবে কিংবা ভ্যাটিকান সিটি এগুলো সব হিন্দু মন্দির ছিল, তার কথা নিয়ে আমাদের আজকে আলোচনা করতে হচ্ছে 2017-তে। না, দেখুন, ইতিহাস তো বিভিন্ন ঘটনা, তার বিষয়, সেটাকে লিপিবদ্ধ করা, তার দৃষ্টিভঙ্গি, তার একটা প্রতিফলন ঘটে। যিনি লিখছেন তার অভিমত সেখানে প্রকাশিত হয়। আমাদের দেশের ইতিহাস মূলত লেফটরা নিয়ন্ত্রণ করেছে, মানে সেটা কতগুলো স্কুল অফ থট থেকে আমি বলছি। এখন বিষয়টা হচ্ছে ঐতিহাসিক উপাদানের ভিত্তিতে ইতিহাস লেখা হবে। আর যদি মত বলেন, মত থাকুক না, গণতন্ত্রের শতবর্ষ সেটা তো নিশ্চয়ই আমি একটা মত তুলে তাজমহলের নাম পাল্টাবো? আসতেই পারে, এবং যদি সেই প্রশ্ন আসে এবং তার আঙ্গিকে আমরা একদিকে বলবো উদার মানসিকতা এবং সেই প্রশ্নের নিরসন করব না, এটা তো হতে পারে না। আমি আপনার সঙ্গে একমত। প্রশ্ন যদি বিতর্ক থাকে তার নিরসন অবশ্যই উচিত। 63 পাতার একটা ইউপি গভর্নমেন্টের পর্যটনের ব্রোশিয়ার, সেখান থেকে আমি তাজমহলকে বাদ দিয়ে দিলাম? আমি তো নিরসন করলাম না, আমি অপেক্ষা করলাম না কোনো নিরসনের, আমি আমার ফতোয়া জারি করলাম তাজমহল বাদ, নাম পাল্টাতে হবে। পশ্চিমবঙ্গের সরকারি ইতিহাস বইতে কত ভুল লেখা হয়েছে তার উপর একটা বই বেরিয়ে গেছে। সুতরাং এটা দেখুন, অনেক সময় এগুলো আমলারা তৈরি করে, সেটা নিয়ে আমি আলাদা বিষয়। আমি নিন্দা করেন, আমি বলছি কোন রাজনীতিবিদ যোগী আদিত্যনাথ নিন্দা করেন? যোগী আদিত্যনাথ তো আজকে এসছেন এবং আপনার নিশ্চয়ই মনে আছে বেশ কয়েক বছর আগে পরিবেশবিদরা তাজমহল তার যে রং বদলে যাচ্ছে তার উপরে করেছিলেন, তিনি স্বচ্ছতার জন্য এসেছিলেন। এখানে আমার মনে হয় এটা নিয়ে অন্য রাজনীতি দেখা উচিত না, কিন্তু যে বিষয়গুলো আঙ্গিক, আমি যদি বলি না, আমি একটা বিষয়, একটা 10 কোটি যার সদস্য, তার মধ্যে কে কোন কথাটা বললো সবটাই অ্যাকনলেজ করা বা ক্রিটিসাইজ করা, সেটা ডিফিকাল্ট। আমি এটা বলবো, যেমন হিন্দু মন্দির যে তৈরি, তার কতগুলো বিষয় আমরা দেখি, সেটা হচ্ছে নদীর বা পুকুর সংলগ্ন, যেখান থেকে সেগুলোকে পরিষ্কার করা বা অন্য বিষয়গুলো, কারণ আমাদের সভ্যতাও নদীমাতৃক সভ্যতা, তার পাশে গড়ে উঠেছে। তাজমহলের মধ্যে সেই একটা বিষয় আছে। আমি প্রশ্ন করছি, ইতিহাস আলোচনা এবং তার ব্যাখ্যা হবে, যে কোনো মানব সভ্যতা, তাজমহল হিন্দু মন্দির, মুসলিম সৌধ, তিনি তাজমহল, আমি বলছি যে কোনো মানব সভ্যতা নদীর ধারে গড়ে ওঠে না, দ্য ট্রু স্টোরি, তার মধ্যে এই প্রশ্নগুলো তুলেছিলেন। কিন্তু এটা তো ঘটনা যে সেখানে সূর্যের সিম্বল পাওয়া গেছে, সেখানে পদ্মের সিম্বল পাওয়া গেছে, সেখানে ধূত্রর সিম্বল পাওয়া গেছে। এই সমস্ত সিম্বল আমি বলছি পিএনওক, ওয়েস্টমিনিস্টার অ্যাবে আর ভ্যাটিকান সিটিতে খুঁজে পেয়েছিলেন। কেমব্রিজ হিস্ট্রি এবং ট্রাভেলার্স ইন দ্য মুঘল এম্পায়ার ফ্রাঁসোয়া বার্নিয়ে, তিনি তার ভ্রমণ বৃত্তান্তে তুলেছেন, অনেক প্রশ্ন তুলেছেন। আমার বক্তব্য সমীর বাবুর কাছে, সমীর বাবু শুধুমাত্র আমি কি ভাবছি বা অন্য মত প্রশ্রয় দিচ্ছি তা নয়, প্রশ্নটা ওঠে যখন মুজফফরনগর দাঙ্গার অন্যতম প্রধান অভিযুক্ত সঙ্গীত সোম, তিনি এই ভাষায় কথা বলেন যে ইতিহাস যদি এখনো পাল্টে না যায় তাহলে আমাদের ইতিহাস পাল্টাতে হবে। এ তো গায়ের জোরের কথা, হুমকির কথা। আমি বলছি কেন নিন্দা করা হবে না বিনয় কাটিয়ার কিংবা সঙ্গীত সোমের কথার? সুমনবাবু, সর্বপ্রথমেই আপনাকে এবং আপনার চ্যানেল এবিপি আনন্দকে অকুণ্ঠ অভিনন্দন যে আপনারা এই ইস্যুগুলোকে মানুষের সামনে আনছেন।
এদের আসল মুখ কোনটা আর মুখোশ কোনটা সেটা আপনারা পরিষ্কার করে দিচ্ছেন। অসহিষ্ণুতা ভারতবর্ষের প্রত্যেকটা ক্ষেত্রে বিজেপি সরকার যেদিন থেকে ভারতবর্ষের ক্ষমতায় এসেছেন সেদিন থেকে বারে বারে সেটা প্রস্ফুটিত হয়েছে প্রত্যেকটি ক্ষেত্রে। খাদ্য বলুন, বস্ত্র বলুন, সংস্কৃতি বলুন। আজকে ভারতবর্ষের সংস্কৃতি এবং স্থাপত্য তার বাইরে বাদ গেল না। আপনি স্থাপত্য শব্দ বললেন, আমি বলছি রবীন্দ্রনাথ লিখেছেন হ্যাঁ, সখুন্দর আমরা তো আমাদের রাজ্যের ইতিহাস জগতে যতক্ষণ আপনি বলেছেন আমি কিন্তু বলিনি, আমি আসছি আপনার ভারতবর্ষের ইতিহাস যদি ভালো করে দেখা যায় তাহলে দেখা যাবে মোগলরা যেমন দীর্ঘকাল ভারতবর্ষে রাজত্ব করেছে। ওই 1526-এ বাবর যেদিন ইব্রাহিম লোদিকে হারিয়ে দিয়ে ক্ষমতা দখল করেছিলেন, দীর্ঘকাল মোগলরা রাজত্ব করেছেন। পরবর্তীকালে 190 বছর ব্রিটিশরা রাজত্ব করেছেন। তার মধ্যে ফ্রেঞ্চ কলোনি, ফরাসি উপনিবেশ গড়ে উঠেছে। ওলন্দাজরা গোয়াতে এসে বসতি গঠন করেছেন। আমি যোগ করি, আমি আপনার সঙ্গে যোগ করতে চাই যে ঔরঙ্গজেব আর শাহজাহানকে পছন্দ নয়। আমি পঙ্কজদার সঙ্গে আমার তো প্রশ্ন এইখানটায়, না মূল্যায়ন হোক, কিন্তু আমি পছন্দ নয় বলে তারা বলছেন ইতিহাস থেকে মুছে দাও। নট অনলি দ্যাট, আমি মুঘল স্থাপত্য বাদ দিয়ে ভারতীয় স্থাপত্য সম্ভব। আমি তার বাইরে অন্য কথা বলবো। পার্লামেন্ট তুলে দিন, রাষ্ট্রপতি ভবন তুলে দিন, ব্রিটিশরা তৈরি করেছে। সুমন বাবু, এক্স্যাক্টলি, ভিক্টোরিয়া মেমোরিয়াল তুলে দিন, হাওড়া ব্রিজ তুলে দিন, ব্রিটিশদের তৈরি। আপনারা ব্যান্ডেল চার্চ তুলে দিন, ফরাসিরা তৈরি করে দিয়ে গেছে। আমি সুমনবাবু যদি আপনাদের কাছে প্রশ্ন করি, পৃথিবীর যে 7টা আশ্চর্য বলে বলা হয় তার মধ্যে ভারতবর্ষের একটি তাজমহল। ওদিকে চীন দেশ, তার চাইনিজ ওয়াল, ওদিকে ধরুন ব্যাবিলন, তার হ্যাঙ্গিং গার্ডেন। আচ্ছা বলুন তো, আইফেল টাওয়ার বলতে আমরা কোন দেশের কথা মনে হয়? কোন দেশ আমি বলবো না, সবাই জানেন, প্যারিস এবং ফ্রান্স। আচ্ছা, স্ট্যাচু অফ লিবার্টি আমেরিকা, দেশের নাম লিখতে হয় না। তাজমহল ভারতবর্ষ, দেশের নাম লিখতে হবে না। আমার বিনীত প্রশ্ন যোগী আদিত্যনাথের কাছে যে উত্তরপ্রদেশে যত ট্যুরিস্ট আসেন বছরে তার মধ্যে শতকরা 99.99% তাজমহল দেখতে, এমনকি ভারতীয়রাও। আজকে সেখানে বিদেশিদের নিরাপত্তা নেই। আজকে ফতেপুর সিক্রির ঘটনা দেখুন, সুইডিশ মহিলাদের উপর এবং মহিলা এবং পুরুষ একটা দম্পতি, তাদের উপরে কি অত্যাচার, তার নিরাপত্তার কি হলো? 400-র বেশি শিশু মারা যাচ্ছে। পররাষ্ট্রমন্ত্রীকে অফিসার পাঠাতে হচ্ছে, তারা এত ভয়ভীত যে তারা একটা ডায়েরি অবধি করতে পারে। এক্স্যাক্টলি। এবং শুনুন, এইখানটা আমার প্রশ্ন যে এই যে জিনিসটা, ওদিকে টিপু সুলতান দক্ষিণাত্য, আপনি দেখুন যে ব্যাঙ্গালোরের পাশে মহীশূর, সেখানে টিপু সুলতান, তার উপরে আক্রমণ। এখানে তাজমহল, সেটা বাকি ছিল। ভারতবর্ষের গর্বটাকে চুরমার করে দাও, ওটার নাম তাজমহল থাকবে না, ওটা বিজেপি মহল হিসেবে পরিগণিত হবে। এরা, আমি তো বলছি, শিক্ষায় রাজনীতি এনেছেন, সংস্কৃতিতে রাজনীতিতে এনেছেন। আজকের দিনে দাঁড়িয়ে স্থাপত্য, সংস্কৃতি এবং ইতিহাসকে এরা বিকৃত করছে। আমি স্থাপত্যের কথায় আসবো, ইতিহাস মুছে দেওয়ার কথায় আসবো, কিন্তু তার আগে দেখবো কি নিয়ে বিতর্ক। আদৌ তাজমহল নিয়ে, তার উৎপত্তি নিয়ে কোনো বিতর্ক কি আছে, কোনো বিতর্ক হয়? দেখুন। আজ সে দিল পে মেরে রাজ তোমারা, তাজ তোমারা। তাজমহল এক শাহেনশার তাঁর বেগমের প্রতি ভালোবাসার প্রমাণ। কিন্তু শাহেনশার সেই ভালোবাসা যুগ যুগ ধরে ভারতের হাজার হাজার আম আদমির ভালোবাসায় পরিণত হয়েছে। আগ্রায় গেছে না তাজের সামনে বেঞ্চে বসে ছবি তোলেননি এমন ভারতীয় কমই আছেন। যার প্রেমে গোটা বিশ্ব ডুবে থাকত, সেই লেডি ডায়নাও ভারতে এসে ছুটে গিয়েছিলেন তাজের প্রেমে। বিল ক্লিন্টন থেকে হিলারি, প্রিন্স উইলিয়ামস থেকে কেট মিডলটন, নিজেদের প্রেমকে তাজের সামনে অমর করে রাখতে ছবি তুলতে ভোলেননি ভিভিআইপিরাও। কিন্তু প্রেমের এই অমলিন প্রতীকও রাজনীতির ছোঁয়া থেকে বাদ গেল না। ইতিহাস বলে মোগল সম্রাট শাহজাহান স্ত্রী মুমতাজ মহলের স্মৃতিতে তাজমহল বানিয়েছিলেন। यहाँ का महल बनेगा मुमताज, और खुदा की कसम तुम उसमें रहोगी, चमकते चांद की बहारें देखोगी, जमुना की सुनहरी लहरों से खेलोगी मुमताज। मुमताज। বছরের পর বছর ধরে যে অসংখ্য মানুষ তাজমহল দেখতে আসেন, তারাও গাইডদের থেকে এই প্রেম কাহিনী শোনে।
कि शाहजहां ने अपनी थर्ड वाइफ मुमताज की यादगार में बनाया था। मुमताज रहने वाली ईरान की थी, जिससे शाहजहां ने लव मैरिज की थी। जब ये बिल्डिंग शाहजहां ने जब ये बिल्डिंग बनाई मुमताज की याद में, तो ताजमहल की व्हाइट बिल्डिंग को बनाने में 17 साल लगे। কিন্তু কট্টরপন্থীদের একাংশ দাবি করে না, তাজমহল আসলে নাকি শিব মন্দির ছিল, যার নাম ছিল তিজমহল। পিএন ওকের লেখা বই তাজমহল দ্য ট্রু হিস্ট্রি এবং বিএস গোরবোলের তাজমহল আ বিগ লাইকে হাতিয়ার করে ৭০-এর দশক থেকে কট্টরপন্থীদের একাংশ দাবি করতে শুরু করেন তাজমহল আসলে একটি হিন্দু মন্দির ছিল। 1192 সালে রাজা পরমার্দি দেব মন্দিরটি বানিয়েছিলেন। মন্দিরে অগ্রেশ্বর মহাদেব, নাগনাথেশ্বর শিবলিঙ্গের পুজো হতো। শাহজাহান এই মন্দির রাজা মানসিংহের নাতি জয়সিংহের থেকে ছিনিয়ে নেন, তারপর এটিকে মুমতাজের সমাধিতে পরিণত করেন। ये तेजो महल था, अग्रेश्वर महादेव नागनाथेश्वर का मंदिर था, शिवजी का प्राचीन मंदिर था, जिसे शाहजहां द्वारा तोड़वाकर मुमताज के नाम पर कब्र रूप दिया गया। लेकिन क्योंकि ये पवित्र जगह थी, इसलिए इसका नाम ताजमहल कर दिया गया। তাজমহলকে হিন্দু মন্দির প্রমাণিত করার জন্য নানা রকম ছবির সাহায্য নেওয়ার চেষ্টাও দীর্ঘদিন ধরেই হয়ে আসছে। কট্টরপন্থীরা দাবি করেন তাজমহলের মধ্যে কুয়ো আছে, যা কোনো মন্দিরে থাকে, সমাধিস্থলে নয়। তাজমহলের চূড়ার এই অংশ দেখিয়ে দাবি করা হয় এটি আসলে পুজোয় ব্যবহৃত আম্রপল্লব এবং নারকেলের প্রতীক। তাজমহলের নকশায় পদ্মপুরের অংশ দেখিয়েও প্রমাণ করার চেষ্টা হয় এটা আসলে মন্দির ছিল। তাজমহলের ভিতরের নকশার এই অংশ দেখিয়ে এমনটাও দাবি করা হয় এটা আসলে শিবের প্রিয় ধূত্র ফুল এবং এর মধ্যে ওম রয়েছে। কিন্তু ইতিহাসবিদরা বলছেন এই সবই শুধু কথার কথা, কোনো নথি, কোনো প্রমাণ নেই। প্রান্ত জঙ্গলি প্রান্ত ছিল, কেটে তৈরি করা হয় এবং তার ডিটেইল বর্ণনা আছে, প্ল্যান কি করে করা হচ্ছে না, কোথাও নেই যে পুরনো মন্দির ছিল বা ভাঙা হয়েছে। এবং এই জাতীয় গল্প তাজমহল নিয়ে অনেক চালু আছে। লোকে বলেছে বেন্টিং নাকি তাজমহল সেল করতে চেয়েছিল। যার বইকে হাতিয়ার করে কট্টরপন্থীরা প্রমাণ করার চেষ্টা করেন যে তাজমহল একসময় মন্দির ছিল, সেই পিএন ওক এমন দাবিও করেছিলেন যে ওয়েস্টমিনিস্টার অ্যাবে, ভ্যাটিকান সিটি এসবও নাকি একসময় হিন্দু মন্দির ছিল। তাজমহলকে হিন্দু মন্দির ঘোষণা করার পিএন ওকের দাবি 2000 সালে খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। পিএন ওকের কথা ইতিহাসবিদরাও কোনোভাবেই বিশ্বাস করেন না। ওখানে সমস্ত ট্র্যাডিশনটা হিন্দু ট্র্যাডিশন, এটা কিন্তু ওক বলতে শুরু করেছিলেন। ওকে তখন লোকে পাগল বলতো, সব হিস্ট্রি কংগ্রেসে ওক আসতেন, লোকে ভিড় করে শুনতে যেত, দেখ একটা পাগল বলছে। এক ডেঞ্জারাস, সেটা বিজেপি এখন ওকটোকের নাম আর বলে না, এটাকে পলিটিক্যালি নিয়ে যাচ্ছে। যে বিজেপি নেতাদের একাংশ এখন জোর চেষ্টা করছেন তাজমহলকে মন্দির বলে প্রমাণ করার, সেই বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারেরই পর্যটন মন্ত্রী মহেশ শর্মা 2015 সালে সংসদে জানান তাজমহল হিন্দু মন্দির ছিল, এমন কোনো তথ্য প্রমাণ তাদের হাতে নেই। তাহলে এরপরও কেন বিজেপি নেতাদের একাংশ তাজমহলকে রাজনীতির আঙিনায় টানছেন? এর নেপথ্যে কি বিশেষ কৌশল রয়েছে? যদি বিজেপি সরকারের সত্যি কোনো সৎ এজেন্ডা থাকতো, তাহলে তারা তথ্য ভিত্তিক নতুন ধরনের ইতিহাস লিখতে পারতেন, তাতে ঐতিহাসিকরা কখনো আপত্তি করবেন না। কিন্তু ইতিহাসের তথ্যটাকে যদি বিকৃত করে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয় যেখানে ইতিহাস সাবজেক্টের কোনো অস্তিত্ব থাকে না, তারা ইতিহাসটাকে নস্যাৎ করে দিচ্ছেন। তাজ ভারতের গর্ব, বিশ্বের বিস্ময়, তাকে নিয়ে এরকম টানাটানি কি আদৌ কাম্য? এবিপি আনন্দ। সত্যতা, আপনার কাছে আসার আগে শুরুতেই বলি যে সত্যি পিএন ওক যদি তার একটা মত এস্টাবলিশ করেছেন, সেই মত ইতিহাসের একটা অংশ, তার একটা তত্ত্ব হিসেবে রয়ে গেল, কারুর কিছু আপত্তি নেই, কিছু বলার থাকতো না। তাজমহলকে হিন্দু মন্দির হিসেবে ঘোষণা করা হোক, এই মর্মে সুপ্রিম কোর্টে মামলা হয়। 2000 সালে সেই মামলা সুপ্রিম কোর্ট খারিজ করে দেয়। 26শে মার্চ 2015 আগ্রার 6 জন আইনজীবী আদালতে দাবি করলেন তাজমহল আসলে শিব মন্দির, এখন যা নতুন করে উঠেছে। 17ই আগস্ট 2017 আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আদালতে জানিয়ে দিল কোনোদিন তাজমহলে মন্দির ছিল না। এবং তারপর বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের পর্যটন মন্ত্রী মহেশ শর্মা তিনি বলে দিলেন 15 সালে সংসদে দাঁড়িয়ে তাজমহল হিন্দু মন্দির ছিল না। তারপরে বিতর্কটা কোথায়? না, দুটো বিষয় হচ্ছে, এবং আর্কিওলজিক্যাল সার্ভে
কোর্টে এটাও পিটিশন করে জানিয়েছে ওই অঞ্চলে তেজমহালয় বলে কোনো মন্দিরও ছিল না, অর্থাৎ ভেঙে হওয়া তো পরের কথা, ওই এক্সিস্টই করে না। ওখানে মমতাজ সিটি বলে একটা সিটি ছিল, মমতাজবাদ, এখন সেটা তাজগঞ্জ বলে। আজও গেলে মমতাজের নাম ধরেই ওই অঞ্চলগুলোতে গড়ে উঠেছিল। ওকের আলোচনা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে বিজেপি সমস্ত ইন্ডিয়ান কালচারটাকে মনে করে প্রাচীন ভারতেই গিয়ে শেষ হয়েছে, এরপরে যারা রাজত্ব করেছেন তাদের কোনো অবদান নেই। এবং আপনি যদি পড়েন ফতেপুর সিকরি এই জোনে আরএসএসের লেখাগুলো, 80-র দশকে আরএসএস সব লেখা আমার কাছে আছে, সব পুরোটাই বলছে সবই রাজপুতরা করেছে, ও লালকেল্লা থেকে শুরু করে, লালকেল্লাও সব কিছু এরা খালি সংস্কার করেছে, অর্থাৎ এরা বর্বর এবং এদের কোনো কালচারাল কন্ট্রিবিউশন টু ইন্ডিয়ান সিভিলাইজেশন এদের নেই, যা শেষ হয়ে গেছে ওই গুপ্ত যুগ বা তারপরে। এইটাকে জোরের সঙ্গে করার ফলে তাজমহলটাকে ওরা ধরেছে। আমি আন্তর্জাতিক প্রেক্ষাপটে দুটো জিনিস আপনাদের নজরে আনতে বলছি। 1983 সালে ইউনেস্কো তাজমহলকে কালচারাল হেরিটেজ, ওয়ার্ল্ড হেরিটেজ বলে, ঠিক আছে। হিন্দু তালিবানিরা, যে তালিবানরা বামিয়ানে করেছে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট 1954 সালের ইউনাইটেড নেশন একটা কনভেনশন আছে, কালচারাল হেরিটেজকে রক্ষা করতে হবে। 70 সালে ইউনেস্কোর একটা কনভেনশন আছে, এবং 2016 সালে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, মানুষ হত্যার জন্য নয়, মালি, আফ্রিকার মালিতে ওদের সমস্ত পুরনো শহর ভেঙে দেওয়ার জন্য, এই কালচারাল হেরিটেজ ভেঙে দেওয়ার জন্য 7 বছরের সাজা দিচ্ছে মানবতার বিরুদ্ধে অপরাধ বলে। আজকে তালিবানরা ওখানে আইএসআই ওই সিরিয়ার পুরনো শহরগুলোকে ধ্বংস করেছে, আর এখানে বাবরি মসজিদটা একটা হেরিটেজ ছিল, ধ্বংস করেছে। এরা সমস্ত হেরিটেজ এরা করবে কেন না? 1987 সালে আরএসএস একটা ছোট বই আছে, কেন হিন্দু খুব রেগে যাচ্ছে। তাতে বলছে দেবতা স্বপ্নাদেশ দিচ্ছেন, সব দেবতারাই, যে আমাদের মন্দিরগুলো ভেঙে গেছে, আমাদের আত্মাগুলো সব ঘুরে বেড়াচ্ছে, মন্দির প্রতিষ্ঠা করো। ফলে ওরা যে কোনো জায়গায় একটা শিব মন্দির, একটা অমুক মন্দির আছে, ওটা ভাঙোই এইগুলোকে। এই স্লোগানটা দিয়ে কালচারাল যে ফ্যাসিজম ওরা আস্তে 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 কায়েম করতে চাইছে। ওরা মনে করে যে আমরা ক্ষমতা এসে গেছি, মানে এটা হিন্দু নেশন হয়ে গেছে। আমি পঙ্কজদার কাছে আসবো। কালচারাল ফ্যাসিজম বলছেন, আমি একটা সুমন এক করি, এই যে লোটাস আর পদ্ম ফুলের এই গল্প, এইটা এই বিখ্যাত বই, এর মতো কাজ কেউ করেনি মুঘল আর্কিটেকচারের উপর এখনো অব্দি, আচ্ছা ফাচ্চারের কাজ। ইনি দেখিয়েছেন ট্রান্সঅক্সিনিয়া ইনফ্লুয়েন্স, আস্তে আস্তে জাহাঙ্গীরের সময় থেকে বিভিন্ন আর্কিটেকচারাল ইনফ্লুয়েন্সে হিন্দু ইনফ্লুয়েন্সও একদম একদম মিশছে, অবশ্যই। তার মানে ওটা মন্দির ছিল, আর এখানে ভেঙে শুধু আমার বোকা বোকা কর। আমি শুধু একটু রাজনীতি মেশাচ্ছি, সেটা হচ্ছে কোথাও হঠাৎ এই তাজমহলের মধ্যে হিন্দু মন্দির খুঁজে পাওয়াটা কি 2019-এর আগে আবার আরেকটা? আমি সুমনবাবু একটা কথা বলি, যে এই নালন্দা ধ্বংস হয়েছিল, এটা কি আমরা বইগুলো পুড়িয়ে ফেলেছিলাম? কারা ধ্বংস করলো? নালন্দার উৎকর্ষ কেমব্রিজ অক্সফোর্ডের আগে যার উৎকর্ষ মানে শীর্ষ গিয়েছিল, তাকে ধ্বংস করা হয়েছে, সোমনাথ লুণ্ঠন হয়েছে। এটা কি আমরা ইতিহাসের বই থেকে বাদ দেব? সেটা করার জন্য আমরা কি এগোচ্ছি? সুতরাং আমি প্রথমেই একটা কথা বলেছি, স্টেপটা কি আমি সেই নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে অমর্ত্য সেনকে সরিয়ে দিচ্ছি, সেই অমর্ত্য সেন আমার সঙ্গে দেখাতে হবে না, আপনি যেটা ওই বলছেন ধ্বংসকারীদের সঙ্গে আমার তফাৎ কি রইল? আমি আমার রাজনীতি ম্যাচ করছি, আমি তাকে বসাচ্ছি। পারাসের নতুন শিবাজির উপর নতুন কথা লিখেছে, এটা আমি দেখেছি। কেউ যদি বলে কৃষ্ণ একজন চরিত্রহীন ছিল, আপনাকে মারবে। ইতিহাসটা আমি আগেই বলেছি, তখন ইন্টারপ্রিটেশন হবে। টেক্সট বইয়ে তখন ইন্টারপ্রিটেশন কোন শিক্ষক লিখতে পারে যে কোন যে ক্ষুদিরাম সন্ত্রাসবাদী, ঐতিহাসিকের একাধিক ব্যাখ্যা কোন শিক্ষক তিনি কোন, কিন্তু আমি বলছি সেইটাকে পলিটিক্যাল এজেন্ডাতে ঘুরিয়ে নেয়া। সুতরাং আমার মনে হয় যে আমি বারবার বলেছি, অনুসন্ধানে অসুবিধাটা কোথায়? না, কোনো অসুবিধা নেই, না, কোনো ইতিহাসের তথ্য যদি না একেবারে আমি যদি বলি মুখ্য
চিন্তা, এক্স্যাক্টলি মুক্ত চিন্তাতে অন্য আমি আলোচনা বলেনি, আমার এইটাই প্রশ্ন, মুক্ত চিন্তাতে কোনো অসুবিধা নেই, অতিরিক্ত বলে আমার আমরা কেউ বলিনি এটা ভেঙে দেওয়া। আর আপনি এটা বলছেন আরএসএস এরকম বলেছে স্বপ্নাদেশ, এরকম কোন বই টেক্সট বই দেখাবেন, আমি না টেক্সট বই চ্যানেলে বলবো আপনি টেক্সট বই দেখাবেন, আমি সব বুঝলাম, আপনার গল্প কথা নয়, আপনার মুখ দিয়ে আরএসএস নয়, আপনি আরএসএস এর টেক্সচুয়াল দেখাবেন এই কথাটা লেখা হয়েছে, আমি দেখাবো, আমি চ্যানেলে আসবো না, কথা মনে হয় না বলাই ভালো। আমি বলছি যে পুনর্মূল্যায়নে কোনো অসুবিধা নেই, যদি মনে হয় যে শাহজাহান কিংবা আকবর কিংবা ঔরঙ্গজেবের সেটা বলতে পারেন, বক্তব্যের সমস্যা আছে, তাদের কাজের পুনর্মূল্যায়ন, তাদের সাম্রাজ্যের যতদিন তারা সাম্রাজ্য শাসন করেছেন তার পুনর্মূল্যায়ন হোক না, কিন্তু আমি একেবারে রাস্তার ভাষায় দাঁড়িয়ে বলছি ইতিহাস এখনো যদি বদলানো না হয় আমি বদলে দেবো, এই তো গুন্ডাগিদ্দির ভাষা, সেটাকে কেউ সমর্থন করছে না, সেটাকে কেউ বিরোধিতা করছেন না। আর যারা হেরিটেজের কথা বলছে সমর্থন না করলে আমার কিচ্ছু বলার ছিল না, এই অনুষ্ঠানই হতো না, আপনারাই দেখালেন যে আমার দেশে একজন মানুষের নাম বলুন কথা ওরা কাজ করে, শত শত সাম্রাজ্যের ভগ্নাশেষ পরে ওরা কাজ করে, ওদের ঘামে রক্তে করেছেন। আমি সমীর রাইচের কাছে যাব, একদম শিল্পের যে মানে যে কোনো শিল্পীর কাছে ওয়াহ তাজ, এর বাইরে কিছু নেই, একজন শিল্পীর চোখে এই তাজমহলের যুগ যুগ ধরে যে সৌন্দর্য, তারপরে এই হঠাৎ করে বিতর্ক, যে বিতর্ক কিন্তু ৬-এর দশক ৭-এর দশকে উঠেছিল এবং সুপ্রিম কোর্ট ভারতের সর্বোচ্চ আদালত ২০০০ সালে যে সম্পর্কে ভার্ডিক্ট শুনিয়ে দিচ্ছে, তারপরে আবার যখন ২০১৯-এর আগে মাথাচাড়া দেয়, একজন শিল্পীর কেমন লাগে? প্রথম আমি বলছি যে আমি শিল্পী হিসেবে নিশ্চয়ই বলবো, যেটা সুমন তুমি বললে যে ওয়া তাজ, যে কোনো শিল্পী বলবেন এবং সাধারণ মানুষ বলবেন, কিন্তু রাজনীতি এমন একটা জায়গায় গেছে এখন ওয়া তাজ না বলে নো তাজ, না তাজ এটা বলা হচ্ছে, এটা ভীষণ দুর্ভাগ্যের যে একটা তাজমহলের মতো একটা সৌধকে নিয়ে যদি এই ধরনের রাজনীতি হয়, সেটা আমি মনে করি একজন ভারতীয় হিসেবে এটা আমাদের প্রত্যেকের লজ্জার। দ্বিতীয় কথা আমি বলি, আমি জানি না এখানে হয়তো সবাই গেছেন তাজমহল বা অনেকে যাননি, আমি যেদিন তাজমহলে গেছিলাম একজন চিত্রশিল্পী হিসেবে, একজন মানুষ হিসেবে, আমি প্রথম যখন গেলাম, যখন আমি তাজমহলটা দেখলাম, আমার সিম্পল চোখে জল এসেছিল যে একটা সৌন্দর্য এত সুন্দর হতে পারে, যে বিউটি মানুষকে, এবং আমি বলছি একটা নিস্তব্ধ সৌন্দর্য, ও তাজমহলের বিউটিটা হলো নিস্তব্ধতা, তার যে সৌন্দর্য সেটা দেখে আমি বিস্মিত হয়েছিলাম। আমি কিন্তু পৃথিবীর বহু বড় বড় আর্কিটেকচার, ইভেন আমি ধরো ব্লু মস্ক দেখে এসেছি টার্কিতে, বহু আর্কিটেকচার দেখেছি, তাজমহল ইজ সামথিং ডিফারেন্ট। এবং দ্বিতীয় কথা, অনেকে বলছেন না যে ওখানকার ডিজাইনগুলোতে হিন্দু এলিমেন্ট পাচ্ছেন, মানে তারা হয়তো জানেন না, বা জানলেও তারা সেটাকে লুকোচ্ছেন যে কোনো কারণে, যুক্তির কারণে। তারা যদি একটু মুঘল পেন্টিংগুলো যদি দেখেন, আমাদের মুঘল পেন্টিংয়ের একটা বিশাল ইতিহাস, মুঘল পেন্টিংগুলো দেখলেই বোঝা যাবে সেখানে এই সমস্ত এলিমেন্টগুলো আছে কিনা। দ্বিতীয় নম্বর, যে জায়গায় অবস্থিত হয়েছে, এটা কোনোদিন হতে পারে না যে সেই সমস্ত জায়গায় নদীর পাড়গুলোতে ওরকম একটা সুন্দর পরিবেশে একমাত্র হিন্দু মন্দিরই হতে পারবে, ওখানে কোনো মসজিদ হতে পারবে না, বা ওখানে কোনো সৌধ হতে পারবে না, বা ওখানে কোনো গির্জা হতে পারবে না। কথা তো আরো মারাত্মক, শ্রমিকদা অন ক্যামেরা বলছেন যে কাশী, মথুরা, অযোধ্যায় মুঘল শাসকরা হিন্দু মন্দির ভেঙেছে, আজকে তাজ ভাঙা হলে তাতে কি যায় আসে? না না, এটা উচ্চারণ করা যায় ভারতবর্ষের অন্যতম পরিচয়। না, আমি বলছি তারা হয়তো এটা ভুলে গেছেন যে শুধু আমি আর্কিটেকচারাল কথা বলছি না, যেমন আমার খুব দুর্ভাগ্য লাগে যেদিন দেখেছিলাম মকবুল ফিদা হোসেনকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছিল। আমার সবচেয়ে খারাপ লাগে যখন আমরা দেখছি যে আমাদের ভারতবর্ষের, বিশেষ করে উচ্চাঙ্গ সঙ্গীত যদি ধরি, ভারতবর্ষের খেলাধুলো যদি ধরি, ভারতবর্ষের সাংস্কৃতিক যে কোনো পরিমণ্ডলে যেখানে অনেক মানুষ যারা হিন্দু নয়, তাহলে তাদের সমস্ত কীর্তিগুলোকে আমাদের ধূলিসাৎ করে দিতে হয় এবং বলতে হয় আইদার তারা হিন্দু হোক, নাহলে তারা এটা করতে পারবেন না। এই যে ছেদ যুক্তি এবং ইতিহাস নতুন করে গড়বেন, আমি বরঞ্চ মনে করি আজকে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে দেখলাম উত্তরপ্রদেশের, উনি ওইখানে রাস্তা পরিষ্কার করছেন, এইটা উনি নিজে করুক আর না করুক, অন্ততপক্ষে তাজমহলের বাইরের যে পরিবেশটা, এইটাকে যদি উনি সারা বছর পরিষ্কার রাখেন, সেটা পৃথিবীর কাছে আমাদের মুখ উজ্জ্বল হবে। সেইটা বরঞ্চ আমার মনে এটা ওই বিজেপিরও সেটা ভাবা উচিত যে এইটা নিয়ে বিতর্ক না বাঁধিয়ে মনে রাখা উচিত
যে ইতিহাসকে এইভাবে চেঞ্জ করা যায় না। একদম, এবং মুঘল স্থাপত্য সেটা ভারতীয় স্থাপত্যের একটা অঙ্গাঙ্গী ভাবে তার সঙ্গে যুক্ত, তাকে বিচ্ছিন্ন করা যায় না। সেই যুক্তিতে তাহলে আমরা লালকেল্লাও হারাবো তাজমহলের সঙ্গে? আজও অজস্র স্থাপত্য যা ভারতের অন্যতম সংস্কৃতির পরিচয় হারিয়ে ফেলবো? আমরা কি সেই রাস্তায় হাঁটবো? দেখুন, সারা দুনিয়া তাকে দেখে বলে, বাহ তাজ, वाह उस्ताद। अरे हुजूर वाह ताज बोलिए। মোগল স্থাপত্যের অন্যতম নজির। কিন্তু বিজেপি বিধায়ক সঙ্গীত সোমের চোখে মোগলরা অত্যন্ত খারাপ ছিল, তাই তাদের তৈরি স্থাপত্য ভারতের কলঙ্ক। क्या वो इतिहास कि ताजमहल बनाने वाले ने उत्तर प्रदेश और हिंदुस्तान से सभी हिंदुओं का सर्वनाश करने का काम किया था? বিরোধীদের পাল্টা বক্তব্য, মোগলদের তৈরি স্থাপত্যে যদি বিজেপির এতই আপত্তি থাকে, তাহলে তো প্রতি 15ই আগস্ট লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন বন্ধ করে দিতে হবে প্রধানমন্ত্রীকে। লালকেল্লাও তো শাহজাহানেরই তৈরি। What he says is true that the Taj Mahal is a symbol of traitors, built by traitors. Then why is Mr. Modi going to Red Fort and hoisting a national flag on a place which was built by traitors? পরিসংখ্যানও বলছে, যে তাজমহলকে বিজেপি বিধায়ক ভারতীয় সংস্কৃতির কলঙ্ক বলছেন, তা দেখতেই প্রতি বছর সবথেকে বেশি পর্যটক হাজির হয়। প্রতি বছর তাজমহল দেখতে আসেন প্রায় 80 লক্ষ পর্যটক। এর মধ্যে অন্তত 8 লক্ষ পর্যটক ভিনদেশী। 2015 সালে যত ভিনদেশী পর্যটক ভারতে এসেছেন, তার মধ্যে 23% তাজমহল দেখতে এসেছেন। শুধু তাজমহল নয়, 2014 সালে সংসদে মোদী সরকারের মন্ত্রী মহেশ শর্মার দেওয়া তথ্য বলছে, 2014 সালে দর্শক সংখ্যার নিরিখে যে সৌধগুলি প্রথম 10-এ রয়েছে, তার মধ্যে অধিকাংশই মোগল আমলে তৈরি। 2014 সালে তাজমহল দেখতে সবচেয়ে বেশি বিদেশি পর্যটক এসেছে, সংখ্যাটা প্রায় 6.5 লক্ষ। দ্বিতীয় স্থানে থাকা আগ্রা ফোর্ট দেখতে আসেন প্রায় 3.5 লক্ষ বিদেশি পর্যটক। তৃতীয় স্থানে রয়েছে দিল্লির কুতুব মিনার, যেখানে সেবার বিদেশি পর্যটক আসেন 2,76,000। চতুর্থ স্থানে থাকা হুমায়ুনের সমাধিতে বিদেশি পর্যটকের সংখ্যা ছিল 2,56,000। পঞ্চম স্থানে থাকা ফতেপুর সিক্রিতে 2,31,000। ষষ্ঠ স্থানে থাকা লালকেল্লায় 1,22,000। অষ্টম স্থানে থাকা আকবরের সমাধিতে বিদেশি পর্যটকের সংখ্যা ছিল 78,528। দশম স্থানে থাকা ইতিমাদ উদ্দৌলার সমাধিও মোগল আমলেই তৈরি। পর্যটকের নিরিখে নবম স্থানে ছিল খাজুরাহ। এই পরিস্থিতিতে ইতিহাসবিদদের প্রশ্ন, ভারতীয় সংস্কৃতি থেকে মোগল স্থাপত্য কি আদৌ বাদ দেওয়া যায়? মোগলদের যে স্থাপত্য, সেটা ভারতে মুসলমান স্থাপত্যের সবচেয়ে বড় যুগ। তাজমহল সম্বন্ধে যা কথা শুনছি তাতে তো অবাক হয়ে যাচ্ছি। এটা ছাড়া ভারতবর্ষে আর্টের কি থাকে যদি সবচেয়ে বড় মনুমেন্টটাই বাদ দেওয়া যায়? কে ভালো কে মন্দ তা নিয়ে বিতর্ক থাকতেই পারে, কিন্তু তাই বলে কোনো সংস্কৃতিকে কলঙ্ক বলে দেওয়াটা কি বাড়াবাড়ি নয়? প্রশ্ন অনেকেরই। বিজেন্দ্র সিংহ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। পঙ্কজ, এই সমস্ত বিতর্ক ছাপিয়ে আমার আরেকটা লার্জার প্রশ্ন আছে, সেটা হচ্ছে ভারতবর্ষের মতো দেশে যেখানে আজকেও আমরা এই স্টুডিওতে আলোচনা করছি 30% ঘরে বিদ্যুৎ পৌঁছয়নি, বিশুদ্ধ পানীয় জলটুকুকে এনশিওর করা যাচ্ছে না, স্কুল ড্রপ আউটের সংখ্যা এত বেশি, সেখানে হঠাৎ ইতিহাসের কবর খুঁড়ে আমি তাজমহল ছিল না শিব মন্দির ছিল, এই বিতর্ক কি খুব প্রাসঙ্গিক? আজকে আমরা আলোচনা করছি এই আগ্রা থেকে 44 কিলোমিটার দূরে ফতেপুর সিক্রিতে বিদেশি দম্পতি নিগ্রহ হচ্ছে, আমার কোনটা প্রায়োরিটি হবে? না দেখুন, এটা তো নিশ্চয়ই কাম্য নয়। আমার তো মনে হয়, আমি নিজে তাজমহল গিয়েছি এবং উত্তরপ্রদেশ বা অন্যান্য যে সমস্ত, আমার বহু সময় মনে হয়েছে যে আমার দেশের মানুষকে প্রতারণা করছে। বিদেশিদের তো বটেই, এটা একেবারেই সরকারের শুধু নজর নয়, আমাদের সবারই সতর্ক হওয়া উচিত। এটা আমাদের যেটুকু আছে তাকে রক্ষা করতে হবে এবং তার পর্যটন, তার যা ফরেন এক্সচেঞ্জ, সেটাকে গ্রহণ করতে হবে। এটা নিয়ে কোনো বিতর্ক থাকতে পারে না। হ্যাঁ, কিন্তু আমি এই সমালোচনার এই কটূক্তির স্রোতকে সামান্য সমালোচনা করলাম না, করে আমি মানে পুরোটা দক্ষ ফুটবলারের মতো এত রকম জায়গা আমি ডজ করে বেরিয়ে যাচ্ছি। এটা নিয়ে কোনো প্রায়োরিটি সেটই বিতর্ক নেই যে এটাকে কন্ডেম করতে হবে, এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়। যারা আমাদের অতিথি, আমরাই বলি অতিথি দেবো ভব, তাকে গ্রহণ করতে হবে। এবং আমরা তো প্রতি মুহূর্তে আমরা নিজেরাই দেখি পাশে গিয়ে প্রতারিত হয়ে যাচ্ছি বহু রকম।
এটা আমাদের সচেতনতা শুধু সরকারি প্রতারণা লেভেলে মানে আমি সব বলছি রকম ভাবে শারীরিকভাবে করতে হবে। কিভাবে এটা- নিগ্রহ করা হলো, ঠিক আমরা যে সৌধ নিয়ে এত কথা বলছি সেই তাজমহল থেকে 44 কিলোমিটার দূরে ফতেপুর সিক্রিতে কি হলো এক বিদেশি দম্পতির সঙ্গে দেখুন। আগ্রা মানে যেমন তাজমহল, আগ্রা মানে তেমন ফতেপুর সিক্রিও। আর ইতিহাসের স্মৃতি বিজড়িত এই ফতেপুর সিক্রিতেই প্রতি বছর অসংখ্য পর্যটক আসেন। শুধু সুইজারল্যান্ড থেকে এই সৌধ দেখতে এসেই ভয়াবহ অভিজ্ঞতার মুখে পড়লেন এই যুগল। অভিযোগ, রবিবার ফতেপুর সিক্রির কাছে 4 যুবক তাঁদের লক্ষ্য করে কটূক্তি করে। জোর করে সুইস যুবতীর সঙ্গে সেলফি তোলার চেষ্টা করে তারা। বাধা দিলে সুইস যুগলকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। দুজনেই এখন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। বিষয়টি এতদূর গড়িয়েছে যে উত্তরপ্রদেশের যোগী সরকারের কাছে রিপোর্টও চেয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। বিদেশি নাগরিকদের উপর আক্রমণের ঘটনায় এখনও অবধি 3 জনকে গ্রেফতার করা হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তাজমহলের ওয়েস্টার্ন গেটের কাছে এসে আজকে স্বচ্ছ অভিযান করেছেন। তিনি চাইছেন বেশি ট্যুরিস্ট তাজমহলে আসুক, কিন্তু যেভাবে সুইজারল্যান্ডের 2 ট্যুরিস্টের উপর হামলা হয়েছে সেটা আবার প্রশ্ন তুলছে ফরেন ট্যুরিস্টরা কতটা নিরাপদে রয়েছেন ভারতের মধ্যে। आगरा के अंदर 3 मॉन्यूमेंट है वर्ल्ड हेरिटेज के। हम अतिथि देवों की बात करते हैं, लेकिन अतिथि देवों का मतलब शायद हम नहीं जानते। हम वो एक एनवायरनमेंट क्रिएट नहीं कर सके, ना तो हम पब्लिक में वो एनवायरनमेंट क्रिएट कर सके, ना ही हम पुलिस में वो एनवायरनमेंट क्रिएट सकते, ना ही वो सिक्योरिटी पर्सनल एनवायरनमेंट क्रिएट कर सके। तो इस तरह के जो इंसिडेंट्स होते हैं इससे एक एडवर्स पब्लिसिटी होती है और टूरिज्म किल होता है। মোদী সরকার ইনক্রেডিবল ইন্ডিয়ার বিজ্ঞাপন দিচ্ছে, অতিথি দেবো ভবর স্লোগান দিচ্ছে, আর সেখানে এক ভিনদেশি যুগলের ওপর আক্রমণের ঘটনা ঘটছে। আগ্রায় গিয়ে যোগী আদিত্যনাথ বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে, পর্যটন বাড়াতে হবে। मुझे देख के आश्चर्य होता है कि आगरा में प्रतिदिन देशी और विदेशी पर्यटकों की संख्या 40,000 से 50,000 होती है। अगर हम उनकी सुरक्षा और सुविधा की बेहतर व्यवस्था कर सकें, यही संख्या बढ़ करके 2.5 से 3 लाख आसानी से हो सकती है। কিন্তু যোগী মুখে বলছেন পর্যটনের উন্নতি করতে হবে, আর বাস্তবে বিদেশি পর্যটকদের মার খেতে হচ্ছে। এভাবে কি পর্যটন বাড়ে নাকি? প্রশ্ন বিরোধীদের। जिन लोगों ने ये छेड़खानी की है वो कहीं ना कहीं भारतीय जनता पार्टी से ही जुड़े लोग होंगे। ये भारतीय जनता पार्टी से जुड़े लोग हैं, आप जानकारी कर लीजिए उस बात की, क्योंकि लगातार ये जानबूझ करके नहीं चाहते कि टूरिज्म बढ़े इस देश में। তাজের শহরে বিদেশি পর্যটকদের এভাবে মারধরের ঘটনার পর অবশ্য যোগী আশ্বাস দিচ্ছেন ব্যবস্থা নেওয়া হবে। प्रशासन से एक बात के लिए बहुत सख्ती के साथ कहा है, टूरिस्टों के साथ जो होने वाली दुर्व्यवहार की घटनाएं हैं, जो उनके साथ जबरन करने की घटनाएं होती हैं, सख्ती के साथ पर्यटन पुलिस का गठन करते हुए ऐसे तत्वों के साथ कठोरता से निपटने की वे लोग कार्रवाई करें। আগ্রার রুজি রুটির উৎস পর্যটন। অর্থনীতিতে তাদের গুরুত্ব যে কতখানি সেটা বোঝা যায় পরিসংখ্যানে চোখ বোলালেই। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী মহেশ শর্মা রাজ্যসভায় যে তথ্য দেন তাতে দেখা যাচ্ছে 2014 থেকে 2016 পর্যন্ত উত্তরপ্রদেশের বিভিন্ন সৌধের প্রবেশ মূল্য থেকে উত্তরপ্রদেশ সরকারের আয় হয় 123 কোটি টাকা। পর্যটকদের ওপর হামলার জেরে এই উপার্জনে ভাঁটা পড়লে তা কিভাবে সামাল দেওয়া যাবে? আইন শৃঙ্খলা ব্যবস্থার এই হাল হলে পর্যটনের উন্নতি করবেন কি করে যোগী আদিত্যনাথ? এবিপি আনন্দ। সমিত, আমি আবার আমার ভাষার জন্য ক্ষমা চাইছি। ইতিহাসের রাস্তাকুট থেকে আবার বলতে হচ্ছে, মানে আমি একটা বিতর্ক তুলে আনছি যে টিপু সুলতান পাশবিক খুনি আর ধর্ষক ছিলেন। আমি ঐতিহাসিকভাবে তার পুনর্মূল্যায়ন করতে পারি, একবার কেন 100 বার পারি, কিন্তু আমি বলছি তার ব্রিটিশদের সঙ্গে তার ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধটা মুছে দিচ্ছি, দিয়ে তার একটা অংশ ধরে আমি তাকে রাজনীতির রং লাগাচ্ছি। এমন অবস্থা যে রাষ্ট্রপতি, মাননীয় রাষ্ট্রপতিকে অবধি বলতে হচ্ছে যে বিষয়টা এরকম নয়, এবং তারপরে বলা হচ্ছে না রাষ্ট্রপতির ওই বক্তৃতা কংগ্রেস লিখে দিয়েছে। এবং শুধু তাই নয়, তার জন্য প্রায় রাষ্ট্রপতিকে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছিল আপনার কর্ণাটক বিধানসভার মধ্যে। গতকালকের না গত পরশুর ঘটনা, গতকালকের ঘটনা। এবং গল্পটা হচ্ছে ওই যেটা দিয়ে আমি শুরু করেছি, যে কেন আলোচনাটা অন্যদিকে চলে যাচ্ছে আমি বুঝতে পারছি না। ইতিহাস, তার বিশ্লেষণ এত কোনো প্রয়োজন নেই। তাজমহল তৈরি হয়েছে অলমোস্ট 500 বছর আগে, অলমোস্ট 500 বছর আগে। আজকে সেখানে মন্দির ছিল না কি ছিল এটা জেনে কি হবে, কিন্তু তাজমহল ভারতবর্ষের গর্ব। তাজমহল ইজ দ্য সিম্বল অফ ইন্ডিয়া।
আপনাকে কোথাও ইন্ডিয়া লিখতে হবে না, শুধু তাজমহলের ছবিটা পৃথিবীতে দেখালেই যে কোনো বাচ্চা ছেলে বলে দেবে যে ওটা ভারতবর্ষ। তাজমহলের নামেই পরিচিত। কত বছর ধরে ভারতীয় রাজনীতিতে ডিভিডেন্ড দেখাচ্ছে। এই রিজনিংটা আমাদের যারা এই প্রশ্নগুলো তুলছেন তাদের এই রিজনিংটা আর না, এটা শুনুন যথেষ্ট বুঝতে হবে। তারা বলছে ইতিহাসে রং করেছে, এরা ভুল করেছে, আমি ঠিক করব। ওটা কি গেরুয়া রং লাগাবে? কিভাবে রিভেঞ্জ? ওটা কি গেরুয়া রং লাগাবে? শুনুন, ওদের লজিকটা হচ্ছে রিভেঞ্জটা কিভাবে করব। এক, এইগুলোকে ভেঙে দেবো। দুই, এইগুলোর যারা নামধারী এখনকার যারা বেঁচে আছে তাদের খতম করবো। হ্যাঁ, তাহলে কি আমি এই বুঝবো যে অযোধ্যা যথেষ্ট ডিভিডেন্ড দিচ্ছে না, তার সঙ্গে সঙ্গে আমায় তাজমহল যোগ করতে হবে? তবে 19-এ আমার শুধু তাই নয়, শুনুন, গুজরাটে হারার মুখে বিজেপি। হিন্দুত্ববোধ যদি জাগিয়ে তোলা না যায়, গুজরাট হাতে চলেছে। এটা শুনে রাখুন, এটা শুনে রাখুন। আসল গল্পটা ওইখানে, ওই সার্ভে নিয়ে থাকুন। একটা লোককে হারিয়ে একটা সম্মেলন করতে হয় 3.5 মানুষের, ওটাটাই রাজনীতি। ভীত নয় সুমন বাবু, রাজনীতি ছাড়া ভীত নয়। ওরাও এত বোকা নয়। চলে গেলে 400 উপর বাচ্চা মারা গেছে স্যালাইন পাইনি বলে। যোগী আদিত্যনাথ কি করছিলেন? আজকে ঝাঁট দিচ্ছে। আমি জিজ্ঞাসা করছি রং করে প্রদীপ আঁকা হচ্ছে, যখন দাঁড়ান না, বলতে জায়গা পরিষ্কার করা হচ্ছে না, যখন ব্লিচিং আমি বলে দিচ্ছি আপনাকে, শেষ করতে দিন। আচ্ছা শুনুন না, এই যে যোগী আদিত্যনাথের আপনারা স্টেটমেন্ট দেখালেন, বাইট দেখালেন, তাতে উনি বলছেন আরো টুরিস্ট আসুন। আমার বিনীত প্রশ্ন ওনাদের কাছে, তাহলে যে ট্যুরিস্ট গাইডটা আছে উত্তরপ্রদেশ সরকারের, সেখান থেকে তাজমহলটা বাদ দিয়েছেন কেন? ইট ইজ প্রিন্টেড বাই গভর্নমেন্ট অফ উত্তরপ্রদেশ। এই উত্তরটা দিতে পারবেন? ইতিহাসকে বিকৃত করে। কেউ ক্ষমা চেয়েছে ক্ষুদিরামকে সন্ত্রাসবাদী বলার পরে কোথায় চলে যাচ্ছে? এটা টেক্সট বই আর একটা গাইড বই, মানুষের মধ্যে এই কথাগুলো যত বলবেন তত বিচ্ছিন্ন হবেন, যত বলবেন মানুষদের সম্বন্ধে আরো বিচ্ছিন্ন হবেন। কেন 400 বাচ্চা মারা গেছে? স্যালাইন দিতে পারছেন না, সেই উত্তরটা দিন। তাজমহল নিয়ে আপনি একজন প্রফেসর মানুষ, পঙ্কজদা, আপনি একজন প্রফেসর মানুষ এবং আমাদের সবাই আমরা আপনাকে সম্মান করি। আপনি যখন বলছেন যে ক্ষুদিরামকে সন্ত্রাসবাদী বলা হয়েছে, ওটা কি ঠিক কাজ ছিল? নিশ্চয়ই না। তাহলে এই কাজটা কি ঠিক? না না, তাজমহলকে এটা না, যদি আমি বলছি সেই প্রশ্নটা যে সত্যি সত্যি একটা সরকারের প্রায়োরিটিটা কোথায়, আমরা তাজমহল না শিব মন্দির এই নিয়ে মাথা ঘামাবো, না বিশুদ্ধ পানীয় জল যেখানে সাধারণ মানুষের, উত্তরপ্রদেশের একেবারে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যাচ্ছে না, সেইটা নিয়ে মাথা ঘামাবো? টিপু সুলতান বিতর্ক, যে বিতর্কে মুখ খুললেন স্বয়ং ভারতবর্ষের রাষ্ট্রপতিও। দেখুন, মহীশূরের সম্রাট টিপু সুলতানের এই ছবির সঙ্গেই মোটের ওপর পরিচিত সকলে। ব্রিটিশদের সঙ্গে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছিলেন এই বীর যোদ্ধা, কিন্তু এখন সেই টিপুকে নিয়েও রাজনীতি জোরদার। সৌজন্যে কর্ণাটকের কংগ্রেস সরকারের টিপু সুলতানের জন্মজয়ন্তী পালন এবং তা নিয়ে মোদী সরকারের মন্ত্রীর বিতর্কিত মন্তব্য। কর্ণাটকের বিজেপি সাংসদ তথা মোদী সরকারের মন্ত্রী অনন্ত হেগড়ে সম্প্রতি টুইট করে বলেন, নৃশংস খুনি গণধর্ষণকারী বলে লোকে যাকে চেনে তাকে মহিমান্বিত করে তোলার আসরে আমন্ত্রণ না জানাতে বলেছে কর্ণাটক সরকারকে। অর্থাৎ বিজেপির এই হেভিওয়েট নেতার চোখে টিপু একজন অত্যাচারী শাসক ছিলেন, কিন্তু বিজেপির এই দাবির সম্পূর্ণ উল্টো কথা বলেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ব্যাঙ্গালোরে কর্ণাটক সরকারের আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে টিপু সুলতানের ভূয়সী প্রশংসা করেন তিনি। বলেন, ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ করতে করতে বীরের মৃত্যু বরণ করেছিলেন টিপু। যুদ্ধে মাইসুরু রকেটের ব্যবহার হয়েছিল তার হাত ধরেই। পরে ইউরোপিয়ানরা এই প্রযুক্তি গ্রহণ করেছিল। ইতিহাসবিদরাও রাষ্ট্রপতির সঙ্গে একমত। তাদের চোখে টিপু এমন এক ব্যক্তি যিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত ব্রিটিশদের সঙ্গে লড়েছিলেন। কোথাও পাইনি, এটা কোথা থেকে পেয়েছে? টিপু রেপিস্ট ছিল। মার্ডারার দেখুন কি অর্থে, যুদ্ধ হয়েছে, লোকে মারা গেছে, লোক লাগিয়ে খুন করেছে, এর কোনো এভিডেন্স নেই। এমন কোনো তথ্য নেই যে পার্টিকুলারলি জানানো যায় যে ডেলিভারেটলি টিপু রেপিস্ট ছিলেন। রেপিস্ট হিসাবে যে অভিযোগটা করা হচ্ছে, আমার মনে হয় সেই অভিযোগটা অনেক পরিমাণে ভুল এবং অতি অবশ্যই তার অ্যান্টি ব্রিটিশ স্ট্রাগলের ক্যারেক্টারটাকে তুলে নেওয়া যায় না। রাষ্ট্রপতি যে তোলেননি তার জন্য তাকে যথেষ্ট ধন্যবাদ।
টিপুর রাজ্যের প্রতীক ছিল বাঘ। টিপু বলতেন, ভেড়া বা শিয়ালের মতো 200 বছর বাঁচার চেয়ে বাঘের মতো 2 দিন বেঁচে থাকাও ভালো। ইতিহাসবিদদের একাংশ বলেন, টিপু শুধু বীর যোদ্ধাই ছিলেন না, ছিলেন উদ্ভাবক। টিপু সুলতানের সুপ্রশিক্ষিত সেনাবাহিনী ছিল। মহীশূরের রকেটের সৌজন্যে তাঁর সেনাবাহিনী অনেক এগিয়ে ছিল। 1786 সালে টিপু সুলতান 72 কামানের 20টি যুদ্ধজাহাজ এবং 62 কামানের 20টি রণতরী দিয়ে তাঁর নৌবাহিনীকে সুসজ্জিত করেন। 1799 সালে মাত্র 48 বছর বয়সে ব্রিটিশদের হাতে মৃত্যু হয় টিপুর। কার্যত তারপরেই মহীশূর দখল করে নেয় ইংরেজরা। তবে টিপুর সমালোচকরা দাবি করেন, টিপু জোর করে হিন্দু ও খ্রিস্টানদের ধর্মান্তরিত করিয়েছিলেন, একাধিক গির্জাও ধ্বংস করেছিলেন তিনি। উল্টো দিকে ইতিহাসবিদদের একাংশ দাবি করেন, 1791 সালে মারাঠা ঘোড়সওয়াররা কন্নড় মন্দিরগুলি ধ্বংস করেছিলেন এবং অনেক পুরোহিতকে হত্যা করেছিলেন। তখন টিপু মন্দির পুনর্নির্মাণে আর্থিক সহায়তা করেন। এহেন টিপুকে নিয়ে এখনকার বিতর্কে চূড়ান্ত অসন্তুষ্ট তাঁর বংশধররা, যারা দীর্ঘদিন ধরে কলকাতায় থাকেন। মিনিস্টার হয় এরকম যদি বলেন, এত নিম্ন স্তরের যদি ওনাকে বলে, এটা খুবই দুঃখজনক ব্যাপার। শুধু আমার কেন, পুরো ভারতবাসীর, আমাদের ফ্যামিলির সবাই খুবই দুঃখ পেয়েছি। আমরাও চাইছি যে ওনাকে নোটিশ দেওয়া, যে আপনি এটাকে উইথড্র করুন। পুরো ফ্যামিলি যারা যে ব্যাপারটা শুনছে তারা খুব দুঃখিত আছে, আর এটা নিয়ে আমাদের বংশধররা এটা নিয়ে কোর্টে এটা যাবে। টিপু সুলতান নিয়ে বিতর্কে বিজেপিকে এক হাত নিয়েছে তৃণমূলও। এটা খুবই পরিতাপের বিষয় যে কেন্দ্রীয় মন্ত্রী তিনি ইতিহাস না জেনেই শুধুমাত্র বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই টিপু সুলতানের মতন লোককে আক্রমণ করছেন। সামনেই কর্ণাটকে বিধানসভা ভোট, তাই কি এখন টিপু নিয়ে রাজনীতি উস্কে দিতে চাইছে বিজেপি? কিন্তু রাষ্ট্রপতি টিপু সুলতানের প্রশংসা করায় এখন ঘোর অস্বস্তিতে তারা। যদিও কর্ণাটক বিজেপি দাবি করছে, কংগ্রেস সরকারের তরফে রাষ্ট্রপতিকে তথ্য পাঠানো হয়েছিল, তার ভিত্তিতে তিনি মন্তব্য করেছেন। কিন্তু রাষ্ট্রপতি কি আর কখনো অন্যের কথা শুনে কোনো মন্তব্য করেন? তাই বিজেপির এই দাবি হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে কংগ্রেস। এবিপি আনন্দ।